এই ড্রামাটার মধ্যে আমরা একজন আর্মি ডাক্তারকে দেখতে পাবো। সে টাইম ট্রাভেল করে চলে যায় আগের দুনিয়াতে। এই ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চলো এবার শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা অনেক আর্মির লোকদেরকে দেখতে পাই, তারা সবাই অনেক বেশি আহত ছিল। সেখানে আমরা ডক্টর ইউতংকে দেখতে পাই। ডক্টর ইউতং যখনই একজন পেশেন্টের পা কাটতে শুরু করেছে তখন এখানে একটা বম এসে পড়ে আর সবাই সেখানে মারা যায়। ইউতং এর যখন চোখ মেলে তখন সে নিজেকে অন্য এক জায়গায় খুঁজে পায়। তখন সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সেখানে তখন অনেকগুলো মহিলা আসতে শুরু করে। ইউতং তাদেরকে দেখছিল আর ভাবছিল সে তো ডক্টর ছিল, সবাইকে বাঁচাচ্ছিল, তাহলে সেখানে কিভাবে আসলো। সেখানে তার স্টেপ মাদার এসে বলতে শুরু করে, তোমাকে তো আজকে নাইট কিংকে বিয়ে করতেই হবে। ইউতং এর তখন পাস্টের মেমোরি মনে পড়ে। তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার তাকে জোর করছিল নাইট কিংকে বিয়ে করার জন্য। বর্তমানে সে তাদেরকে বলতে শুরু করে, তোমরা আমাকে জোর করতে পারো না, আমি বিয়ে করতে চাই না। তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার বলতে শুরু করে, তোমার কাছে আর কোনো রাস্তা নেই, বিয়ে তো করতেই হবে। ইউতং তখন তাদেরকে থাপ্পড় দেয় আর বলে, আচ্ছা আমি যাচ্ছি বিয়ে করতে, কিন্তু আমার সামনে তোমরা ফালতু কথা বলবে না। তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টারকে দুইজনকে একটা একটা করে থাপ্পড় মেরেছিল। সবাই বাইরে তার জন্য অপেক্ষা করছিল, তাই তাকে যেতেই হয়। ইউতং যখন গিয়ে পালকিতে বসে পড়ে তখন তার মাথা ঘুরতে শুরু করে। ইউতং যখন নিজের পালস চেক করে তখন সে জানতে পারে যে মেয়ের শরীরে সে চলে এসেছে, সেই মেয়ে বিয়ে না করার জন্য আগেই বিষ পান করেছিল। এখন সে বুঝতে পারে তার কাছে কিছু করার নেই, কারণ তার কাছে মাত্র 5 মিনিট ছিল। হঠাৎ করে ইউতং বলে, যদি আমার কাছে অ্যান্টিডোট থাকতো। তার কাছে একটা অ্যান্টিডোট চলে আসে, তারপর সে সেটা দিয়ে তার নিজের শরীরকে ঠিক করে ফেলে। হঠাৎ করে সে দেখতে পায় তার কাছে মডার্ন দুনিয়ার অনেক কিছুই রয়েছে। তার কাছে মডার্ন দুনিয়ার হাতিয়ার এবং অনেক ধরনের ওষুধপত্র ছিল। অ্যান্টিডোট নেওয়ার কারণে সে তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। তারপর বলা হয় সে তার গন্তব্যে পৌঁছে গেছে। ইউতং ভেতরে যেতে শুরু করে। আমরা রানী এবং তার মেয়েকে দেখতে পাই। মেয়ের তখন বলে, সব নিয়ম কানুন এখন পালন করো। ইউতং দেখতে পায় তাকে তো একটা মরা লাশের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। সব নিয়ম কানুন পালন করার পর তখন সে বলে, রাজকুমারের সাথে তাকেও সেখানে শুইয়ে দাও। সবাই তো জানে রাজকুমার মারা গেছে, কিন্তু ইউতং যখন চেক করে সে বুঝতে পারে রাজকুমার এখনো জীবিত রয়েছে। তাকে কফিনে রাখার পর নাইট কিং এবং ইউতংকে একসাথে সেখানে বন্দি করা হচ্ছিল। ইউতং সেখানে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। ইউতং তখন চিল্লাতে শুরু করে আর বলে, রাজকুমার এখনো জীবিত রয়েছে, কিন্তু কেউই তার কোনো কথাই বিশ্বাস করছিল না। ইউতং সেখানে রাজকুমারকে জাগাতে শুরু করে। রাজকুমারের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে চিল্লাচ্ছিল যে রাজকুমার জীবিত, কিন্তু কেউই তার কোনো কথাই শুনছিল না। ইউতং এর কাছে যেহেতু ম্যাজিক্যাল সবকিছুই ছিল, সে তখন তার একটা কড়া টানে এবং সেটা কেটে ফেলে কফিন থেকে। তারপর সে বেরিয়ে আসে। রাজকুমারও তখন উঠে বসে পড়ে আর ইউতং চিল্লাতে শুরু করে আর বলে, আমি তোমাদের বলছি না রাজকুমার এখনো জীবিত রয়েছে। রানী সেখানে কিছু বলতে পারে না, বলে তাদের দুজনকে নিয়ে যাও আর রুমের মধ্যে রেখে আসো। নাইট কিং এবং ইউতংকে নিয়ে যাওয়া হয় অন্য আরেকটা রুমে। ইউতং ভাবতে শুরু করে কিরকম রুম দেওয়া হয়েছে, দরজাও তো ভালোভাবে লাগানো যায় না। নাইট কিং এর অবস্থা সেখানে খারাপ হতে শুরু করে। সে তখন দেখতে পায় রাজকুমারের হাতে তো অনেক বড় আঘাত। ইউতং বুঝতে পারে তাকে তো ভালোভাবে কেউ চিকিৎসাও করায়নি। সে তখন তার আধুনিক দুনিয়ার সব জিনিসপত্র আনে আর তার চিকিৎসা করে। সকালে সিন দেখতে পায় সে তার রুম থেকে বের হচ্ছিল আর বলছিল, সারা রাত আমি তার চিকিৎসা করেছি, এখন আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। সে বাইরে আসলে একজন গার্ড আসে আর জিজ্ঞেস করে, তুমি রাজকুমারের সাথে কি করেছ? ইউতং সে গার্ডকে বলে, আমাদেরকে এরকম রুম দেওয়া হয়েছে। গার্ড তাকে বলে, এরকম রুমের মধ্যে কোনো জিন বা ভূত আসবে না, এ কারণে এটা তোমাদের দেওয়া হয়েছে। গার্ডকে সে নিচে ফেলে দেয় আর বলতে শুরু করে, তুমি জানো আমি তোমার নাইট কিংকে সুস্থ করতে পারবো। গার্ড শুনে তাকে বলতে শুরু করে, আপনি সত্যি তাকে সুস্থ করতে পারবেন? গার্ড সেখানে খুশি হয়ে যায়। তখন ইউতং বলতে শুরু করে, সবার আগে আমি তাদেরকে শিক্ষা দিতে চাই যারা আমাদের সাথে এরকম করছে। অন্যদিকে আমরা একজন আন্টি এবং তার মেয়েকে দেখতে পাই। তারা সেখানে জুয়েলারি দেখছিল আর বলছিল এগুলো কত বেশি সুন্দর। আন্টি সেখানে তার মেয়েকে বলতে শুরু করে, তোমার বিয়ে যখন দ্বিতীয় রাজকুমারের সাথে হবে তখন অনেক বেশি ভালো হবে। ইউতং সেখানে হঠাৎ করে চলে আসে আর বলতে শুরু করে, তোমরা এখানে আরাম করছো আর আমাদের এরকম রুম দিয়েছো, সেখানে তো কোনো কাজের লোকও থাকতে চাইবে না। আন্টি সেখানে তাদের লোকদেরকে রাখতে শুরু করে আর বলে, তাকে এখান থেকে নিয়ে যাও। ইউতং সেখানে মডার্ন দুনিয়ার গান বের করে আর বলে, কে আমার সামনে আসবে, আসো। সবাই সেখানে শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে তার হাতে আবার এটা কি। ইউতং সেখানে একটা গান দিয়ে শুট করে দেখায়। সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে। তারা মা মেয়ে নিচে বসে বলতে শুরু করে, আমাদের জীবন চলে যাবে। আর সে তাকে একটা পেপার দেখাতে শুরু করে। পেপারের মধ্যে লেখা ছিল নাইট কিং তাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন ইউতং এর কাছে আর কোনো রাস্তা ছিল না। ইউতং তখন বলে, তোমাদের আমি জেলে বন্দি করছি না, কিন্তু এখানে থাকতে হলে ভালোভাবে থাকবে, কোনো গড়বড় যেন না হয়। যদি এরকম কোনো কিছু করো তাহলে আমি ছাড়বো না তোমাদের।
অন্যদিকে আমরা ইউতংকে দেখতে পাই, সে ভাবতে শুরু করে এত বড় প্যালেস সে কোনো দামি জিনিসই পেল না, কারণ সে রাজকুমারের জন্য ওষুধ কিনতে চায়। ইয়দং তাকে সেখানে কিছু একটা খাওয়াতে শুরু করে। ওষুধ খাওয়ানোর পর সে জেগে ওঠে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কে? তখন সে বলে আমি তোমার রাজকুমারী, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে ফেলবো, আমি তোমার চিকিৎসা করতে পারবো, তাই চিন্তা করার কোনো দরকার নেই। নাইট কিং তাকে বলতে শুরু করে ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, কারণ কিছুদিনের মধ্যেই আমি মারা যাব। ইয়থং তাকে বলতে শুরু করে তুমি মরতে পারবে না, কারণ আমি জানতে পেরেছি এই জায়গায় তুমি সব থেকে বেশি হ্যান্ডসাম, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, আমি তোমাকে মরতে দিব না। ইয়থং সেখানে নাইট কিংকে টিজ করতে শুরু করে। তারপর সে নাইট কিংকে বলতে শুরু করে আচ্ছা তুমি থাকো, আমি এখন একটু বাইরে যাচ্ছি। সে তাকে আরাম করতে বলে সেখান থেকে চলে যায়। বাইরে আসার পর সে গার্ডকে একজন ইল্ডারের কথা জিজ্ঞেস করে। গার্ড তাকে ইনফরমেশন দেয়। অন্যদিকে আমরা নাইট কিংকে দেখতে পাই, সে ভাবছে সে তো বেশি দিন বাঁচবে না। অন্যদিকে আমরা দেখতে পাই সে এল্ডারের কাছে একজন লোক এসেছিল একটা বাচ্চাকে নিয়ে, কিন্তু সে এল্ডারও সে বাচ্চাটাকে বাঁচাতে পারছিল না। এল্ডার সেখানে বলছিল আমিও তো কিছু করতে পারছি না। তখনই সেখানে চলে আসে আমাদের ইউতং। ইউতং এসে তার মডার্ন টেকনিক ইউজ করতে শুরু করে। বাচ্চাটাকে সে সুস্থ করে দিয়েছিল, এ কারণে তাকে স্বর্ণ দেওয়া হয়েছিল। স্বর্ণ দিয়ে সে তখন এল্ডারকে বলতে শুরু করে আপনি এটা নিয়ে নিন, কিন্তু আমাকে সে দামি ওষুধটা দিয়ে দিন। ইউদং সেখানে এল্ডারের কাছে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে, তখন সেও রাজি হয়ে যায়। এই সব কিছু আবার গার্ড দেখছিল, সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর রাজকুমারকে গিয়ে সব কিছুই বলে। গার্ড এসে নাইট কিংকে বলে আপনার ওয়াইফ আপনাকে বাঁচানোর জন্য এই সব কিছু করেছে, আপনার জন্য সে সব থেকে দামি ওষুধটা কিনতে চাচ্ছে। নাইট কিং সেখানে ভাবতে শুরু করে আমি তো মরেই যাব, এ মেয়ে কেন আমার পেছনে এত সময় নষ্ট করছে। রাজকুমার যখনই সুইসাইড করবে তখনই সেখানে ইউতং চলে আসে। ইউতং এসে তাকে থাপ্পড় মারে আর বলে আমি তোমার জন্য সবকিছু করছি আর তুমি মরতে চাও, তুমি সুইসাইড করার চেষ্টা করছো, আমি তোমাকে বলছি না তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচানোর জন্য যে কোনো মেথড ইউজ করব। ইউতং তারপর রাজকুমারকে মেডিসিন খাওয়াতে শুরু করে আর সে তাকে বলে এরকম পাগলের মতো জিনিস যাতে আর না হয়, তুমি যদি আর পাগলের মতো কাজ করো তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না। তারপর সে রাজকুমারকে আরও বলতে শুরু করে তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তোমার গালের এই দাগটাও আমি মুছে দেব, তখন তোমাকে আরও বেশি হ্যান্ডসাম লাগবে। অন্যদিকে কুইন জানতে পেরেছে ইউতং রাজকুমারকে সাহায্য করছে। মেড সেখানে কুইনকে বলতে শুরু করে সে মেয়ে তো রাজকুমারকে সুস্থ করতে চাইছে। ডাক্তারও সেখানে তাকে বলতে শুরু করে তার চিকিৎসা করছে, সে হয়তো সুস্থ হয়েও যেতে পারে। একথা শুনে তো রানী অনেক বেশি রেগে যায়। সে এখন চায় ইউতং এবং নাইট কিং দুজনেই যাতে মারা যায়। আর সে মেয়েকে বলতে শুরু করে যেরকম বলবো এখন থেকে সেরকমই করবে। মেয়েকে সে বলতে শুরু করে নাইট কিংকে এখন আরও বেশি করে পয়জন দিবে। অন্যদিকে আমরা ইউতংকে দেখতে পাই, সে রাজকুমারের সার্জারি করেছিল যাতে তার গালের দাগ একেবারে ব্যানিশ হয়ে যায়। তারপর তারা যখন ঘুমিয়েছিল সেখানে ইউতংকে মারার জন্য একজন সৈনিক চলে আসে, রানী তাকে পাঠিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই তার স্টেপ সিস্টার এসে কান্নাকাটি করতে শুরু করে। সেখানে তার স্টেপ মাদারও কান্নাকাটি করছিল আর বলছিল আমরা জানতে পেরেছি আমাদের মেয়ে ইউতং নাকি মারা গেছে, আর তারা বলতে শুরু করে তার বডি নেওয়ার জন্য আমরা এসেছি, নাইট কিং তাকে মেরে ফেলেছে। তখন একজন গার্ড বলতে শুরু করে সত্যি কি এরকম হয়েছে? সবাই তখন সেখানে বলতে শুরু করে নাইট কিং কত বেশি খারাপ, সে তার ওয়াইফকেই মেরে ফেলেছে। রানী এবং তারা সবাই রুমের বাইরে চলে আসে। গার্ড বলছিল আপনারা ভেতরে যেতে পারবেন না। ইউতং এর বোন বলতে শুরু করে আমার বোন মারা গেছে, আমি তাকে দেখতে চাই। নাইট কিং আমার বোনকে মেরে ফেলেছে। সবাই সেখানে বলতে শুরু করে দরজা খোলো, দরজা খোলো। অন্যদিকে ভেতরে আমরা দেখতে পাই রাজকুমারের চেহারা তো ঠিক হয়ে গেছে। এসব দেখে ইউতং অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যখন সে গার্ড এসেছিল ইউতংকে মারার জন্য, তখন সে তার ম্যাজিক ব্যবহার করে তার গান সেখানে এনে তাকে ভয় দেখিয়ে সেই কিলারকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল। বর্তমানে সবাই তো দরজা ধাক্কাধাক্কি করছিল। ইয়তং বলছিল কে জানি কে এসেছে। অন্যদিকে বাইরে আমরা রানীকে দেখতে পাই, সে জানতে পেরে গিয়েছিল যে ইয়তংকে এখনো সে মারতে পারেনি, তাই সে বাইরে তার সব সৈনিকদেরকে নিয়ে চলে এসেছিল। সে ভেবেছিল আজকে সে তাকে মেরে ফেলবে। ইউতং বাইরে আসলে কুইন তাকে বলতে শুরু করে আমি তো তোমার জীবনই নিয়ে নিতে চাই। ইউতং তাকে বলতে শুরু করে যদি সাহস থাকে তাহলে করে দেখাও। কুইন তখন সেখানে তার সব লোকদেরকে ডাকে, সবাই তখন একসাথে তার উপর অ্যাটাক করতে শুরু করে। ইউদং সেখানে কুইনকে বলছিল এই সব কিছু করে আপনি অনেক রিগ্রেট ফিল করবেন। তারপর সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। সেখানে রাজকুমারের গার্ডও তাকে সাহায্য করছিল। গানের গুলি শেষ হয়ে যাচ্ছিল, তাই সে রানীকে হোস্টেস করে ফেলে। কুইনকে দেখে সবাই থেমে যায়, কিন্তু তারপর সবাই আবারও তার উপর অ্যাটাক করতে শুরু করে। সেখানে সে নিচে পড়ে গিয়েছিল আর সে নিজের ম্যাজিক পাওয়ারও ইউজ করতে পারছিল না। নাইট কিং তার জন্য অনেক টেনশনে ছিল, সে তো পায়ে হাঁটতেও পারছিল না, তাই সে অনেক কষ্ট করে দুয়ারের সামনে আসে আর সে ইয়দংকে ডাকতে শুরু করে। সেখানে তার ম্যাজিক পাওয়ারও ইউজ হচ্ছিল না। সবাই তখন তার উপর তীর মেরে দেয়।
কিন্তু যখনই তীর মারা হয় তীর উল্টো তাদের উপর গিয়ে পড়ে। ইউতং সেখানে ভাবতে শুরু করে এটা আবার কেমন প্রোটেকশন, আমাকে কে প্রোটেক্ট করছে। কুইন সেখানে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলতে শুরু করে সবাই এখন এখান থেকে চলো, কারণ সে ভাবছে আবার যদি সবাই তার ওপর অ্যাটাক করে দেয়। কুইন সেখান থেকে যেতে শুরু করে। নাইট কিং সেখানে ইউতংকে ডাকতে শুরু করে। সেখানে সে বলে আমি ঠিক আছি, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে রাজকুমারের সামনে অজ্ঞান হয়ে যায়। রাজকুমারের তার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। নাইট কিং সারা রাত সেখানে ইউতংয়ের খেয়াল রেখেছিল। তার খেয়াল রাখতে রাখতে সে তার পাশেই ঘুমিয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে ম্যাজিক করে ভিটামিন খেতে শুরু করে আর সে ভাবছিল ভালো হয়েছে, তার পাওয়ার আবার ঠিক হয়ে গেছে। নাইট কিং সেখানে টেনশনে তাকে বলতে শুরু করে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি যদি মারা যাও তাহলে আমার ট্রিটমেন্ট কে করবে। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউতং তাকে একটা জিনিস এনে দিয়েছিল যেটা দিয়ে সে বাইরে ঘুরতে পারবে, হুইল চেয়ার। তারা যখনই বাইরে দাঁড়িয়েছিল ইউতংয়ের মাথায় কিছু একটা লাগবে, কিন্তু রাজকুমার তাকে তার কাছে করে ফেলে। সেখানে তারা দুজনেই দুজনকে দেখতে শুরু করে। আসলে সে তাকে হুইল চেয়ার এই কারণে দিয়েছিল কারণ সে অনেক বছর ধরে বাইরে আসতে পারে না। পয়জনের কারণে তার শরীর আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছিল, সে যাতে এখন বাইরে আসতে পারে তার মাধ্যমে। নাইট কিং সেখানে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে আর বলে থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। গার্ডে সে বলে ইম্পেরিয়র আপনাদেরকে যেতে বলেছে, তখন সেও তাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে আমরা দ্বিতীয় রাজকুমার এবং ইউতংয়ের বোনকে দেখতে পাই। সে দ্বিতীয় রাজকুমারকে বলছিল সে ইম্পেরিয়রের সামনে ইউতংকে অসম্মান করবে। এখানে সে রাজকুমারের সাথে প্ল্যান করতে শুরু করে কিভাবে সে সবার সামনে তাকে অসম্মানিত করবে। অন্যদিকে আমরা ইউতং এবং নাইট কিংকে দেখতে পাই, তারা দুজনেই সেখানে যাচ্ছিল। প্যালেস দেখে তো ইউতং অনেক বেশি খুশি ছিল। নাইট কিং সেখানে ইউতংকে তার ছোট বোনের সাথে পরিচয় করায়, কিন্তু তার ছোট বোন তার সাথে অনেক খারাপভাবে কথা বলতে শুরু করে। আর সে ইউতংকে বলতে শুরু করে তোমার তো অতটাও যোগ্যতা নিয়ে আমি তোমাকে রাজকুমারী বলবো। ইউতং তখন তাকে থাপ্পড় মেরে বসে। সে ছোট হয়েও তখন তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আর বলে আমি তোমাকে কখনোই রাজকুমারী বলবো না। ইউতংকে সে অনেক অসম্মানিত করেছিল, তাই ইউতং তখন তাকে আবারও একটা থাপ্পড় মারে। সে তখন রেগে সেখান থেকে চলে যায়। নাইট কিং খুশি ছিল আর ভাবছিল কেউ তো আছে তার বোনকে শিক্ষা দেওয়ার জন্য। তারা যখন একটু সামনে যায় দেখতে পায় মেয়েটা অনেক চিল্লাচিল্লি করেছিল আর বলছিল রাজকুমারের শরীর অনেক বেশি খারাপ। ছোট রাজকুমার হঠাৎ করে ভালোভাবে শ্বাস নিতে পারছে না। ইউতং তখন ছোট রাজকুমারকে বাঁচানোর জন্য সেখানেই তার চিকিৎসা করাতে শুরু করে। রাজকুমার সেখানে বলতে শুরু করে আমি তাকে বিশ্বাস করি, সে অনেক ভালো মেডিকেলে, সে নিশ্চয়ই পারবে তাকে বাঁচাতে। রাজকুমারের বোন এসে বলতে শুরু করে আমি জানি সে কিছুই করতে পারবে না, মনে হচ্ছে সে রাজকুমারকে মেরে ফেলবে। ছোট রাজকুমারের মা তখন দৌড়াতে দৌড়াতে সেখানে আসে আর বলে আমার ছেলের কি হয়েছে। ডাক্তার চেক আপ করে বলতে শুরু করে সে তো শ্বাসই নিচ্ছে না, মনে হচ্ছে মারা গেছে। ছোট রাজকুমারের মা সেখানে কান্না করতে শুরু করে আর বলে কে এরকম করেছে। তখন সবাই ইউতং এর নাম দিতে শুরু করে। সবাই সেখানে সব দোষ ইউতংকে দিতে শুরু করে। কুইন মাদার গার্ডকে ইউতংকে ধরতে বলছিল। নাইট কিং সেখানে বলতে শুরু করে সে কোনো কিছুই করেনি, সে তো তাকে সুস্থ করার চেষ্টা করছিল। কুইন মাদার তারপর ইউতংকে ধরতে বলে। ইউতং তখন সবাইকে শর্ট দেয়, তার কাছে মডার্ন দুনিয়ার একটা জিনিস সে নিয়ে এসেছিল। ইউতং সেখানে সবাইকে শকড দিয়ে অজ্ঞান করে ফেলে। কুইন মাদার বলতে শুরু করে এই সব কিছু কি হচ্ছে, কিন্তু সে দেখতে পায় তার ছেলের তো জ্ঞান ফিরছে। ডাক্তারও তখন চেক করে বলতে শুরু করে তার খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। ইউতংও যখন বলে সে এখন ঠিক আছে, তখন সেখানে তার ছোট বোন তো অনেক বেশি রেগে যায়। ইউতং সেখানে সবাইকে বলতে শুরু করে আমি তো বলেছিলামই সে সুস্থ হয়ে যাবে। কুইন মাদার খুশি হয়ে যায় আর ইউতংকে বলতে শুরু করে তুমি ভেতরে চলো। ইউতং তখন তার হাজবেন্ডকে বলতে শুরু করে তুমি কেন এত বেশি চিন্তা করো, এখন আসো আমরা গিয়ে কুইন মাদারের সাথে কিছু কথাবার্তা বলি। তাদেরকে যেতে দেখে নাইট কিং এর ছোট বোন তো অনেক বেশি রেগেছিল আর সে বলতে শুরু করে কুইন মাদার কেন তাকে এত বেশি সম্মান দিল। ভেতরে যাওয়ার পর কুইন মাদার কি ইউতং বলতে শুরু করে আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি তো আমার হাজবেন্ডের চিকিৎসা করাতে চাই। কুইন মাদার তখন তাকে বলতে শুরু করে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে নাইট কিং ভাবছিল সে আমার কত বেশি কেয়ার করে, আমার জন্য কত কিছু করছে, বেচারি আমার জন্য কত মানুষের কাছে কত রিকোয়েস্ট করছে। কুইন মাদার সেখানে তার কাছে প্রমিস করে তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। দ্বিতীয় রাজকুমার সেখানে এসে যখন এই সব কিছু শুনতে পারে তখন সে রেগে যায়। ইম্পেরিয়র এবং সবাই যখন বসেছিল দ্বিতীয় রাজকুমার তখন বলতে শুরু করে ইউতং তো মেডিসিনের ব্যাপারে কোনো কিছুই জানে না, সে একেবারেই ভালো কোনো মেয়ে না। নাইট কিং বলে এরকম কোনো কিছুই না। তখন দ্বিতীয় রাজকুমার বলতে শুরু করে যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি তাকে একটা চ্যালেঞ্জ দিব।
সে যেহেতু একজন ডাক্তার, আমি যদি তাকে চ্যালেঞ্জ করি, সে যদি আমার চ্যালেঞ্জ পূরণ করতে পারে তাহলে নাইট কিং এখন থেকে এখানেই থাকতে পারবে। নাইট কিং বলে যদি হেরে যায় তখন সে বলে তুমি কখনো এখানে ফিরে আসতে পারবে না, সব সময়ের জন্য এখান থেকে চলে যেতে হবে। নাইট কিং সেখানে রাজি হয়ে যায় কারণ সে ইউতংকে পুরোপুরি বিশ্বাস করে। সে জানে ইউতং সব চ্যালেঞ্জে খুব সুন্দরভাবে পূরণ করতে পারবে। ইম্পেরিয়র সেখানে হাসতে শুরু করে কারণ সেও চায় নাইট কিং এখান থেকে চলে যাক। তারপরে সিনে আমরা দেখতে পাই সবাই সেখানে বসেছিল। সেই জায়গায় অনেক ধরনের ডাক্তারকে ডাকা হয়েছিল। কিছুক্ষণ পর সেখানে একজন মেয়ে আসে আর বলে সে ভালোভাবে চোখে দেখতে পায় না। সেখানে যতগুলো ডাক্তার ছিল সবাই তখন তাদের মেথড ইউজ করতে শুরু করে। একজন ডাক্তার তখন তাকে আয়না দেয় কিন্তু সে ভালোভাবে দেখতে পারছিল না, কোনো কাজই হয় না। নাইট কিং এর বোন সেখানে ভাবছিল ইউতং তো কোনো কিছুই করতে পারবে না, এত বড় বড় ডাক্তার কিছু করতে পারছে না। নাইট কিংও সেখানে অনেক টেনশনে পড়ে গিয়েছিল। ইউতং সেখানে মডার্ন দুনিয়ার একটা চার্ট নিয়ে আসে আর সবাইকে দেখাতে শুরু করে। চার্ট দেখার পর একজন তো বলতে শুরু করে তুমি কি এখানে জাদু করতে এসেছো? ইউতং তাদেরকে চুপ থাকতে বলে। সবাই সেখানে বলতে শুরু করে এটা আবার কি জিনিস। চার্ট দেওয়ার পর সে মেয়েটিকে জিজ্ঞেস করে দেখো ভালোভাবে আর আমাকে বলো তুমি কোনটা দিয়ে ভালোভাবে দেখতে পারছো। তারপর সে মেয়েটিকে একটা চশমা দেয়। মেয়েটি তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে এখন চোখে দেখতে পারছিল। সে তাকে তার পারফেক্ট চশমাটা দেয় যেটা দিয়ে সে সব থেকে ভালো দেখতে পারবে। আর ইউতং সে মেয়েটিকে বলে তুমি যদি এটা পরো তাহলে তুমি ভালোভাবেই দেখতে পারবে। সবাই সেখানে তো অবাক হয়ে যায় কিন্তু নাইট কিং অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। দ্বিতীয় রাজকুমার তখন ভাবতে শুরু করে দ্বিতীয় চ্যালেঞ্জ সে কখনোই পূরণ করতে পারবে না। সেখানে একজন লোককে আনা হয়, সে তো হাঁটতেই পারতো না। এমন একজন রোগীকে দেখে রাজকুমার তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। নাইট কিং তাকে বলতে শুরু করে আমরা এখান থেকে চলে যাই, দূরে কোথাও চলে যাব। সে তখন বলে তুমি চিন্তা করো না, আমি তাকে ঠিক করতে পারবো। রাজকুমার সেখানে বলতে শুরু করে সে তো হাঁটতেই পারে না, 1 ঘন্টার মধ্যে সে কিভাবে তাকে ঠিক করবে। ইউদং সেখানে বলতে শুরু করে আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি নিশ্চয়ই তাকে ঠিক করে ফেলবো, কিন্তু আমি এখন একা তাকে নিয়ে এখান থেকে যেতে চাই। তৃতীয় রাজকুমার তো ভাবছিল আমিও দেখবো সে কিভাবে জিতে। তারপর 1 ঘন্টার জন্য টাইমার লাগিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছিল, সবাই সেখানে অপেক্ষা করছিল। তারপর আমরা ইউদংকে দেখতে পাই। সে যখন বাইরে চলে আসে সবাই তো ভাবে সে কিছুই করতে পারেনি। সে যখন ডাক দেয় তখন সে লোকটা সেখানে চলে আসে। লোকটি সেখানে পায়ে হেঁটে চলে এসেছিল। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে প্রথমবার হাঁটছিল। সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সে তাকে কাঠের পা বানিয়ে তারপর তাকে ঠিক করেছিল কারণ তার পাই তো ছিল না। দ্বিতীয় রাজকুমার বলতে শুরু করে মনে হচ্ছে তুমি কোনো জাদু করেছো। তখন সে বলে আমার মন চাচ্ছে আমি তোমাকে থাপ্পড় মারি। আমি তাকে আমার মেডিকেল নলেজ দিয়ে তারপর সুস্থ করেছি, আমি কোনো জাদু প্রয়োগ করিনি। সেই জায়গায় সব ডাক্তারেরা বলতে শুরু করে সে জিতে গেছে, সে জিতে গেছে। দ্বিতীয় রাজকুমার তো অনেক বেশি চিন্তায় পড়েছে আর ভাবছিল সে এখন কি করবে। তাই সে তখন নাইট কিংকে টি অফার করতে শুরু করে। সেখানে ইউতং সেটা চেক করে কিন্তু সে বুঝতে পারে না যে এটার মধ্যে বিষ আছে। তাই সে রাজকুমারকে খেতে বলে। তাকে সে টি খেতে দেখে দ্বিতীয় রাজকুমার অনেক বেশি খুশি হয়ে যায়। দ্বিতীয় রাজকুমার গিয়ে খুশি হয়ে তার মাকে বলতে শুরু করে খুব শীঘ্রই নাইট কিং মারা যাবে। আর সে বলছিল আমি তাকে যে পয়জন দিয়েছি এ পয়জন খাওয়ার পর সে কখনোই বাঁচবে না। কুইন খুশি হয়ে যায় আর বলতে শুরু করে রাজার পরে এখন তুমি রাজা হবে। অন্যদিকে আমরা নাইট কিংকে দেখতে পাই। তখন সে বিষটা খাওয়ার কারণে তার মাথা এখন অনেক বেশি ব্যথা করছিল আর তার নাক এবং মুখ দিয়েও রক্ত আসছিল। এসব কিছু দেখে তো ইউতং অনেক বেশি টেনশনে পড়ে যায়। ইউতং সেখানে রাজকুমারকে বলতে শুরু করে আমি তো এই পয়জনের ব্যাপারেই জানি না, তবুও তুমি চিন্তা করো না, আমি এটার অ্যান্টিডোট ঠিকই বের করব। নাইট কিং সেখানে বলতে শুরু করে তো কষ্টের চেয়ে আমি মরে যাই তাই ভালো। কিন্তু ইউদং তখন তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর সে বইয়ের মধ্যে খুঁজতে শুরু করে যে পয়জনের অ্যান্টিডোট কিভাবে বানানো হয় আর এই পয়জন সম্পর্কে। সারা রাত সে বই খুঁজেছিল আর পড়েছিল, তারপর সে কিছুটা জানতে পেরেছিল। তারপর আমরা দেখতে পাই সকালে সে রাজকুমারকে খাবার খাওয়াচ্ছিল আর বলছিল তুমি চিন্তা করো না, আমি অ্যান্টিডোট বের করে ফেলেছি। তারপর সে রাজকুমারের হাত টাচ করতে শুরু করে। তারপর সব পয়জন সে নিজের মধ্যে আনে কারণ এটা রক্তের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনকে ট্রান্সফার করা যেত। ইউদং রাজকুমারকে বলতে শুরু করে তুমি চিন্তা করো না, আমি অ্যান্টিডোট বের করে ফেলবো, আপাতত তুমি সুরক্ষিত। ইউদং কোনো এক জায়গায় গিয়েছিল, তখন সেখানে গার্ডকে সে জিজ্ঞেস করছিল ইউদং কোথায়। তখন সে বলে সে তো আরামে বাত নিচ্ছে। নাইট কিং এর তার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল, তাই সে তাকে ডাকতে শুরু করে। তাই সে তাড়াতাড়ি করে তার জামা পরে নেয়।
ইয়োদং সেখানে নাইট কিং এর কাছে আসতে শুরু করে। নাইট কিং তাকে বলতে শুরু করে, আমি শুনেছি তোমার শরীর নাকি অসুস্থ, তাই আমি তোমাকে দেখার জন্য এসেছি। ইয়োদং সেখানে নাইট কিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কারণে অনেক বেশি টেনশনে আছো? আমার জন্য মনে হচ্ছে তোমার অনেক বেশি টেনশন হচ্ছে। নাইট কিং সেখানে তার কথা শুনে স্মাইল করতে শুরু করে। ইয়োদং তখন রাজকুমারকে বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে তোমার পাস্টের লাইফের ব্যাপারে সবকিছু বলো। আমি জানতে চাই তোমার মা কেন তোমাকে একেবারে সহ্য করতে পারে না। নাইট কিং তাকে বলতে শুরু করে, আমার ভাই এবং আমি একদিনে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু কেন জানি মা সবসময় তাকে আদর করত। আমি অনেক ভালো হয়ে গিয়েছিলাম মার্শাল আর্টে, কিন্তু যুদ্ধ থেকে ফেরার পর আমি কিরকম ভাবে জানি প্যারালাইজ হয়ে গিয়েছিলাম। প্যারালাইজ হয়ে যাওয়ার পর আমার মা তো আমাকে আরো বেশি দেখতে পারে না। ইয়োদং সেখানে তাকে বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, আজকের পর থেকে আমি তোমার পাশে আছি। আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। অন্যদিকে আমরা দেখতে পাই মেয়েট কথাবার্তা বলছিল যে নাইট কিং নাকি মারা গেছে, সে নাকি অনেক বেশি অসুস্থ ছিল, তার চোখ এবং নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, সে নাকি মারা গেছে। আন্টি এবং তার মেয়ে কথা শুনে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আন্টি তখন বলতে শুরু করে, এক সমস্যা চলে গেছে, এখন আমাদের ব্যাংকের নোট তাড়াতাড়ি করে খুঁজতে হবে। তারপর সেদিকে সেদিকে ব্যাংকের নোট খুঁজতে শুরু করে। ইয়োদং সেখানে চলে আসে আর বলতে শুরু করে, তোমরা কি এটা খুঁজছো? সে এবারও গান নিয়ে বসেছিল। এসব দেখে তো মা মেয়ে দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে যখনই গান চালানোর চেষ্টা করে দেখতে পায় গান তো চলছেই না। আন্টি সেখানে বলতে শুরু করে, তোমার গান তো কোনো কাজেরই না। তারা যেহেতু দেখতে পায় গান চলছে না, তখন তাদের সাহস অনেক বেশি বেড়ে যায়। আন্টির মেয়ে সেখানে কনফিডেন্টলি বলতে শুরু করে, তার কাছে তো অন্য কোনো অস্ত্রও নেই, সে আমাদের কি করবে? ইয়োদং সেখানে আন্টিকে জিজ্ঞেস করে। আন্টি সেখানে বলতে শুরু করে, নাইট কিং রানীর আসল ছেলে নয়, আসলে সে তো তার আসল ছেলেকে রিপ্লেস করে দিয়েছিল। তার ছেলে হলো দ্বিতীয় রাজকুমার, আর সেই পরবর্তীতে রাজা হবে। নাইট কিং তার আসল ছেলে নয়, এ কারণে সে তাকে এত বেশি ঘৃণা করে। তারা মা মেয়ে সেখানে ইয়োদংকে তখন অনেক বেশি কথা শোনাতে শুরু করে আর তাকে ধমকি দিচ্ছিল। তখনই সেখানে নাইট কিং চলে আসে। নাইট কিং এসে বলতে শুরু করে, আপনার সাহস কিভাবে হলো আমার ওয়াইফের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলা এবং তাকে হুমকি দেওয়ার? রাজকুমার সেখানে আন্টির মেয়েকে আঘাত করে আর আন্টিকে জিজ্ঞেস করে, সবকিছু সত্য সত্য আমাকে বলো। আন্টি সেখানে আর কোনো কিছুই বলে না, সে নিজেকে মেরে ফেলে। তারা দুজনেই সেখানে সুইসাইড করে নিয়েছিল। রাজকুমার সেখানে বলতে শুরু করে, আমি তো তাদেরকে মারিনি, তারা কেন নিজেই সুইসাইড করে নিল? তখনই সেখানে খবর দেওয়া হয় রানীর তরফ থেকে একজন ডাক্তার আসছে নাইট কিংকে দেখার জন্য। তাই এখন তাকে লুকাতে হবে যাতে কেউ জানতে না পারে সে সত্যি সুস্থ হয়ে গেছে। সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার পর সে রাজকুমারকে বলতে শুরু করে, আমি তোমাকে যা বলছি এখন তুমি তাই করবে, না হলে তুমি ধরা পড়ে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়োদং অনেক বেশি কান্নাকাটি করছিল আর বলছিল, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেল। তার চোখ মুখ দিয়ে অনেক বেশি রক্ত পড়ছে, মনে হচ্ছে সে তো বাঁচবে না। নাইট কিং ইচ্ছে করে সেখানে রক্ত বের করতে শুরু করে। তারা প্ল্যান করে ডাক্তারের হাতে একটু রক্ত ভরিয়ে দেয়। ডাক্তার তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ইয়োদং সেখানে ডাক্তারকে বলতে শুরু করে, আমি তো শুনেছি রক্তের মাধ্যমে এই বিষ নাকি সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, আপনারও যদি ছড়িয়ে পড়ে। সে তখন সেখান থেকে ভালোভাবে না চেক করে চলে যায়। অন্যদিকে আমরা কুইনকে দেখতে পাই, সে তার ছেলেকে বলছিল, তুমি তো তাকে বিষ দিয়েছিলে, সে কেন এখনো মরলো না? তুমি যে পয়জন তাকে দিয়েছ, কতদিন সময় লাগবে তার মরতে? তখনই সেখানে ডাক্তার চলে আসে। তারা জিজ্ঞেস করে তার অবস্থা কিরকম। ডাক্তার এসে বলতে শুরু করে, নাক মুখ দিয়ে অনেক বেশি রক্ত পড়ছে, মনে হচ্ছে সে বেশি দিন বাঁচবে না। তারা দুজনেই সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা কুইন মাদারকে দেখতে পাই, সে তার ছেলের সাথে বসেছিল। তারা যখনই বসেছিল কিছুক্ষণ পর ইয়োদং এবং রাজকুমার সেখানে তাদের সাথে দেখা করার জন্য আসে। কুইন মাদার নাইট কিংকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে এখানে এসেছো, কোনো গুরুত্বপূর্ণ বিষয়? মেয়েরা তখন সেখান থেকে চলে যায় আর নাইট কিং তখন তাকে বলতে শুরু করে, আমি আপনার ছেলে। কুইন মাদার শকড হয়ে যায় আর বলতে শুরু করে, এটা কিভাবে সম্ভব? নাইট কিং সেখানে তাকে বলতে শুরু করে, আমি এবং দ্বিতীয় রাজকুমার একদিনে জন্মগ্রহণ করেছিলাম। কুইন আপনার বাচ্চা এবং তার বাচ্চা একে অপরের সাথে বদলে দিয়েছিল। আমি আপনার ছেলে, আর আপনি তো ভালোভাবেই জানেন কুইন আমাকে একটুও ভালোবাসে না। কুইন মাদার সেখানে কিছু একটা ভাবছিল। অন্যদিকে আমরা ইয়োদংকে দেখতে পাই, সে বাইরে এসে কিছু একটা করছিল। সে গার্ডকে কিছু একটা লিখে দেওয়ার বলে, আমি তোমাকে যা বলছি তাই করো। আসলে সে জানতো নাইট কিং এর ছোট বোনে সবকিছু দেখছে, তাই সে ইচ্ছে করে সব কিছু করছিল। মেয়ের তাকে সে লেটারটা দিয়ে যায় আর সে চিল্লাতে শুরু করে, এই রহস্য আমাদের রহস্যই রাখতে হবে। এই রহস্য তো আমি আগে জানতাম না, এখন এটা আমাদের লুকিয়ে রাখতে হবে, কেউ যাতে জানতে না পারে। নাইট কিং তখন সেটা খুঁজে নিজের কাছে নেয় আর সে ভাবতে শুরু করে সে অনেক বড় কিছু পেয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই দ্বিতীয় রাজকুমার ইয়োদং এর বোনকে বিয়ে করছে।
দ্বিতীয় রাজকুমার বাইরে এসে তখন তার শ্বশুর শাশুড়িকে বলতে শুরু করে তার ওয়াইফকে বাইরে নিয়ে আসতে। সবাই যখন সেখানে ছিল, ইউতং তখন তার হাজব্যান্ডকে নিয়ে সেখানে চলে আসে। ইউতং দ্বিতীয় রাজকুমারকে বলতে শুরু করে, আমরা তো পরিবারই হতে চলেছি, কারণ তুমি আমার বোনকে বিয়ে করতে চলেছ। নাইট কিং সেখানে নিজেকে অনেক বেশি অসুস্থ দেখাচ্ছিল আর বোঝাচ্ছিল সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। কিছুক্ষণ পর বাইরে চলে আসে ইউতংয়ের বোন। ইউতংয়ের বোন তো অনেক বেশি খুশি ছিল আর সে ভাবছিল দ্বিতীয় রাজকুমারী রাজা হবে। তখনই সেখানে নাইট কিং এর বোন চলে আসে আর বলে তার কাছে ইয়ুতং এর অনেক বড় রহস্য রয়েছে, যাদেরকে সে নিয়ে এসেছে তার আগে থেকে ইয়ুতং এর সাথে মিলে রয়েছে। নাইট কিং এর বোন সেখানে বলতে শুরু করে, আমি জানতে পেরে গেছি ইয়ুতং কার মেয়ে, সে আসলে আমাদের শত্রুর মেয়ে। আর সে সবাইকে লেটারের ব্যাপারে বলতে শুরু করে। দ্বিতীয় রাজকুমার তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে সে যদি শত্রুর মেয়ে হয় তাহলে তাকে সরাতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। ইউতং সেখানে বলতে শুরু করে, এসব কি বলছো, তোমাদের কাছে কি কোনো প্রমাণ রয়েছে? দ্বিতীয় রাজকুমারও সেখানে বলতে শুরু করে, তোমরা এখানে প্রমাণ নিয়ে আসো। সামনে থাকা মানুষেরা বলতে শুরু করে, ইউতং আমাদের মেয়ে নয়, যার বিয়ে হচ্ছে রাজকুমারের সাথে সেই আমাদের মেয়ে। তখন সেখানে ব্লাড টেস্ট করার জন্য পানি আনা হয়। ব্লাড টেস্ট করার পর দেখা যায় রক্ত তো একসাথে মিশে গেছে, এর মানে বোঝা যায় সে কোনো রয়্যাল ব্লাডের না, আসলে সব কিছু ইয়ুতং ইচ্ছে করে করেছিল। পানিতে সে এরকম কিছু মিশিয়ে দিয়েছিল যাতে মনে হয় যে সে তারই মেয়ে, মানে রক্ত মিশে যাবে। দ্বিতীয় রাজকুমার সেখানে ইয়ুতংয়ের বোনকে বলতে শুরু করে, তুমি কোনো রয়্যাল পরিবারের মেয়ে নও, তুমি মিনিস্টারের মেয়েও নও, তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছো, তুমি তাদের মেয়ে ছিলে, আমার কাছ থেকে তুমি সবকিছু লুকিয়েছ। ইয়ুতং সেখানে রাজকুমারের বোনকে বলতে শুরু করে, আমি ইচ্ছে করে সব কিছু করেছি, আমি মেয়েদেরকে শিখিয়ে দিয়েছিলাম এ সব কিছু বলতে। যদিও সবকিছু সত্য ছিল, এখন সত্যটা বেরিয়ে এসেছে। পরের সিনে আমরা দেখতে পাই ইম্পেরিয়র দ্বিতীয় রাজকুমারকে বলছিল যে যুদ্ধ হতে চলেছে, আমি চাই তুমি সেখানে যাও, তুমি গিয়ে সবাইকে কন্ট্রোল করবে। সেখানে একজন বলতে শুরু করে, নাইট কিং তো যুদ্ধের মাস্টার ছিল, তাকে ছাড়া তো কোনো যুদ্ধ হতেই পারে না, নাইট কিং তো সব থেকে বেশি এক্সপিরিয়েন্সড। নাইট কিং সেখানে বলতে শুরু করে, আপনি যদি বলেন তাহলে আমি নিশ্চয়ই যাব। দ্বিতীয় রাজকুমার সেখানে বলতে শুরু করে, সে তো চলতেও পারে না, সে গিয়ে কি করবে? একজন সেখানে বলতে শুরু করে, নাইট কিং ভালোভাবেই জানে কিভাবে যুদ্ধ করতে হয়। সবাই সেখানে বলতে শুরু করে, নাইট কিং এর এক্সপিরিয়েন্স বেশি, তাই দ্বিতীয় রাজকুমারকে নয় তারই যাওয়া উচিত, কারণ দ্বিতীয় রাজকুমারের কোনো এক্সপিরিয়েন্সই নেই। ইয়ুতং সেখানে একটা বম নিয়ে আসে আর সবাইকে দেখাতে শুরু করে যুদ্ধে তারা এটা ব্যবহার করতে পারে। তারা বলছিল এটা তো অনেক ছোট একটা জিনিস, এটা কি করবে? তখন সে সবাইকে বলতে শুরু করে ডিটেলসে। সে সবাইকে এটা ব্যবহার করে দেখতে বলছিল আর বলছিল এক সময় অনেক মানুষকে এটা দিয়ে মারা সম্ভব। একজন বলে তখন তাহলে এটা ব্যবহার করে দেখাই যায়। নাইট কিংও সেখানে বলতে শুরু করে, আমি তাকে বিশ্বাস করি, সে যখন বলছে এটা আমাদের অনেক সাহায্য করতে পারবে। দ্বিতীয় রাজকুমার বলছিল, আমার মনে হয় না এটা দিয়ে কোনো কিছু হবে, আমার তো মনে হচ্ছে সে আমাদের মিথ্যে কথা বলছে। ইয়ুতং সেখানে বলতে শুরু করে, আমি মিথ্যে কথা বলছি নাকি সত্য কথা বলছি বাইরে গিয়ে টেস্ট করলেই বুঝতে পারবো। দ্বিতীয় রাজকুমার তখন বলতে শুরু করে, আমিও দেখবো তুমি কি করতে পারো। ইনো সেখানে একটা জিনিস রাখে আর বলে, এই জিনিসটার মাধ্যমে যদি এটা ভেঙে যায় তাহলে এটা সত্যিই কার্যকরী। সেখানে অনেক বড় বড় পাথর নিয়ে আসা হয় আর বলা হয় এগুলো যদি ভাঙা যায় তাহলে বুঝতে পারবো এটা অনেক বেশি পাওয়ারফুল। সেখানের অন্য মন্ত্রীরা ভাবতে শুরু করে এটা কি সত্যি কাজ করবে, এত ছোট একটা জিনিস দিয়ে এত বড় বড় পাথর কিভাবে ভাঙা যেতে পারে। ইম্পেরিয়র তখন তাড়াতাড়ি করে শুরু করতে বলে, তারপর সে বলে ঠিক আছে। বমটা ফালানোর আগে সে নাইট কিংকে বলতে শুরু করে, তুমি নিজে এই বমটা ফাটাবে, তাই এটাই তোমাকে ঠিক জায়গায় ছুড়তে হবে। নাইট কিংকে সে সাপোর্ট করতে শুরু করে আর বলে তুমি এটা ফেলো। তারপর সে যখন ফেলে অনেক বড় একটা ব্লাস্ট হয়, বড় বড় পাথরগুলো সবগুলো টুকরো টুকরো হয়ে যায়। সবাই তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। ইম্পেরিয়র তখন সবাইকে চেক করতে বলে, তারা চেক করার পর দেখতে পায় টুকরো টুকরো নয়, একেবারে গুঁড়ো গুঁড়োই হয়ে গেছে। তারা সবাই সেখানে বলতে শুরু করে, এই জিনিসটা তো সত্যিই অনেক বেশি পাওয়ারফুল, এতে আমরা একবারেই যুদ্ধ জিতে ফেলতে পারবো। ইম্পেরিয়র সেখানে বলছিল, সত্যিই তো এটা অনেক বেশি পাওয়ারফুল। দ্বিতীয় রাজকুমার বলতে শুরু করে, তুমি যাবে নাকি যুদ্ধে? নাইট কিং সেখানে বলতে শুরু করে ইউতংকে যাতে পাঠানো হয় যুদ্ধ করার জন্য। সেখানে ইম্পেরিয়র বলতে শুরু করে, মেয়েদের তো সেখানে যাওয়ার রুলস নেই। কিন্তু এখন ইম্পেরিয়রের কাছে অন্য কোনো সুযোগ ছিল না, সে তখন রাজি হয়ে যায়। সবাই সেখানে ইউতংকে সাপোর্ট করতে শুরু করে। রাজকুমারের তার জন্য অনেক টেনশন হচ্ছিল, তারপরও সে তাকে সিল দিয়ে দেয়। সবাই সেখানে রাজার কাছে বলতে শুরু করে তাদের দুজনের কাছে অনেক ভালো স্কিল আছে, তারা নিশ্চয়ই পারবে এবং এখন তাদের কাছে অনেক ভালো অস্ত্রও আছে। নাইট কিং সেখানে খুশি হয়ে যায়, কারণ সে তার হনার এখন ফেরত পেতে চলেছে। ইয়ুতং এর কারণে এখন সে মিলিটারি পাওয়ার আবার নিজের হাতে পেয়েছে।
দ্বিতীয় রাজকুমার এসে অনেক বেশি জেলাস হতে শুরু করে। সে ভাবছিল সে অর্ডার পেল না, কিন্তু তার ভাই পেয়ে গেল। নাইট কিং এখনো মরেনি। কুইন মাদার যখনই তাকে ডেকেছিল তখন সেরকম ভান করে যেমন সে এখনই মারা যাবে। নিজেকে সে রানীর কাছে অনেক বেশি অসুস্থ দেখানোর চেষ্টা করছিল। তারা চাইছিল রাজকুমার এবং রানী যাতে মনে করে তার মধ্যে এখনো পয়জন রয়েছে। ইয়োতং সেখানে ভাবতে শুরু করে, কুইন আসলেই তার মা হতেই পারে না, আমি তো আগেই জানতাম। কুইন ভালো সেজে নাইট কিংকে বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক ভালো ডাক্তার ডাকবো। ইয়োতং ভাবছিল সে এখন রানীর শরীরের মধ্যে একটা ভয়েস রেকর্ডার ফিট করবে, যাতে তাদের প্ল্যান সে আগেই জানতে পেরে যায়। তাই সে গিয়ে কুইনকে ড্রিঙ্ক অফার করতে শুরু করে, আর ইচ্ছে করে তার জামার মধ্যে সে ড্রিঙ্ক ফেলে দেয় আর সে সাফ করতে শুরু করে। পরিষ্কার। তারপর পরিষ্কার করতে গিয়ে সে তখন ভয়েস রেকর্ডার তার শরীরের মধ্যে লাগিয়ে দেয়। তারপরে যখন তারা চলে যায় তারপর সে ভয়েস রেকর্ডিং শুনতে শুরু করে। নাইট কিং সেখানে অবাক হয়েছে আর ভাবতে শুরু করে এটা আবার কি জিনিস, এটা দিয়ে আবার ভয়েস আসছে। ইয়োদং সেখানে তাকে বলতে শুরু করে, ভালোভাবে শোনো, এতে আমরা প্ল্যান বুঝতে পারবো তারা কি করতে চাইছে। তারা সেখানে মনোযোগ দিয়ে তাদের প্ল্যান শুনতে শুরু করে। সেখানে দ্বিতীয় রাজকুমার তার মাকে বলছিল সে খুব তাড়াতাড়ি মারা যাবে। সেখানে তার মা বলছিল আমার মনে হচ্ছে না, বিষটা দুর্বল ছিল, এ কারণে সে এখনো মারা যায়নি। তারা সেখানে প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা ইয়োতংকে হারাবে এবং নাইট কিংকে মারবে। রানী সেখানে দ্বিতীয় রাজকুমারকে বলতে শুরু করে, তুমি আমার আসল ছেলে, এ রহস্য কেউই জানে না। তুমি যখন সিটে বসে পড়বে তখন কেউই আমাদের কোনো কিছুই করতে পারবে না। তারা এই সবকিছু বলছিল আর ইয়োতং সবকিছুই শুনছিল। নাইট কিং এর অনেক বেশি খারাপ লাগে সবকিছু শুনে। রাজাও এই সবকিছু শুনে ফেলে আর তার ওয়াইফকে থাপড় দিয়ে বসে। সেখানে রাজকুমার তার বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমাদেরকে ক্ষমা করে দিন। কুইন সেখানে তার হাজবেন্ডকে চাকু মেরে বসে। ইয়োদং সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। রাজা তো এই সবকিছু শুনে নিয়েছিল, তাদের মধ্যে তো ঝগড়া হচ্ছিল, এখন কেন সবাই অনেক বেশি চুপ। কুইন সেখানে তার ছেলেকে বলতে শুরু করে, এখন কি হবে, আমাদের রহস্য যদি সবার সামনে চলে আসে। অন্যদিকে বাইরে ইনোস বলছিল রাজার শরীর অনেক বেশি খারাপ। তখন তারা ভাবে রাজাকে দেখতে যাবে। সবাই যখন ইম্পেরিয়রকে দেখার জন্য যায়, ডাক্তার বলছিল সে তো একেবারে মারাই যাবে মনে হচ্ছে। সেখানে ইয়োতং নোটিস করে সেখানে ইম্পেরিয়র নেই। ইম্পেরিয়রের বদলে সেখানে অন্য কাউকে শুইয়ে রাখা হয়েছে। ইয়োতং সামনে গিয়ে তখন দেখতে শুরু করে আর সে কনফার্ম হয়ে যায়। সেখানে রাজকুমার বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো সামনে গিয়ে রাজাকে দেখার। ডাক্তারও সেখানে ইয়োতংকে ভেতরে যেতে নিষেধ করে। কুইন মাদার সেখানে চলে আসে। সে সব রহস্যই জানতো আর বলতে শুরু করে, আমি ইম্পেরিয়রকে এখানে দেখার জন্য এসেছি। দ্বিতীয় রাজকুমার চাইছিল না কাউকে ভেতরে ঢুকতে দিতে। সে তখন বলে, আমি অনেক ভালো ডাক্তার ডেকেছি। সবাই সেখানে সন্দেহ করতে শুরু করে যে ইম্পেরিয়রের সাথে কিছু একটা হয়েছে। তারপরে তারা যখন ইনভেস্টিগেট করে তখন জানতে পারে রাজা তো আর আগেই মারা গেছে। কুইন মাদার কান্না করতে শুরু করে আর বলে সে তো কালকেও ঠিক ছিল, আজকে সে কিভাবে মারা গেল। তখন তারা বুঝতে পারে কুইনই তাকে মেরে ফেলেছে। কুইন মাদার তো অনেক বেশি শকটে চলেছে আর বলতে শুরু করে, ইম্পেরিয়র তো তাকে অনেক বেশি ভালোবাসতো, সে কিভাবে তাকে মেরে ফেললো। কুইন মাদারকে তারা সেখানে হওয়া সব ঘটনা বলতে শুরু করে আর সে কুইন মাদারকে বলে, আপনারও সাহায্য দরকার, তাদেরকে আমাদের এক্সপোজ করতেই হবে, তাই দয়া করে আমাদেরকে সাহায্য করবেন। ইয়োদং সেখানে তাকে ভয়েস রেকর্ডারে সব ভয়েস শোনাতে শুরু করে, তার সাথে সে কি করেছে। সবকিছু শোনার পর কুইন মাদার তো অনেক বেশি অবাক হয়ে যায়। আগের বার তো কুইন মাদার কোনো কিছু বিশ্বাস করেনি, কারণ প্রমাণ ছিল না। এখন সে সবই বুঝতে পারে নাইট কিংই তার আসল ছেলে। এ কারণেই সেখানে কুইন তাকে এত বেশি খারাপ ট্রিট করতো। তারা প্ল্যান করে নিয়েছিল তারা যে কোনোভাবে তাদেরকে এক্সপোজ করেই ছাড়বে। অন্যদিকে আমরা ইয়োতংকে দেখতে পাই, সে গার্ডদেরকে কিছু একটা বলছিল। অন্যদিকে কুইন মাদার গিয়ে দ্বিতীয় কুইনকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এরকম করেছো। সে তখন বলতে শুরু করে, অবশেষে তুমি সবকিছু জানতে পেরেছো। তুমি জেনেই গেছো নাইট কিংই তোমার আসল ছেলে, আর দ্বিতীয় রাজকুমার হলো আমার ছেলে, আর সেই এখন রাজা হবে। দুই কুইনের মধ্যে সেখানে ঝগড়া হতে শুরু করে আর সেখানে দ্বিতীয় কুইন বলতে শুরু করে, এখন তো আমার ছেলে রাজা হয়ে গেছে, এখন তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমরা এখন বেশি দিন এখানে টিকতেও পারবে না। কুইন মাদার হেসে হেসে সে আগে কি করেছে না করেছে সবকিছুই বলতে শুরু করে। আর সে তাকে এটাও বলতে শুরু করে কিভাবে সে তার ছেলেকে এক্সচেঞ্জ করে দিয়েছিল। নাইট কিংই তার আসল ছেলে, আর তাকে প্যারালাইজ সে নিজেই করেছে। সে পয়জন দিয়ে তাকে এরকম প্যারালাইজ করেছে কারণ সে চায় তার ছেলে যাতে রাজা হয়। কুইন মাদার সেখানে কান্না করতে শুরু করে। তখন সে তাকে সবকিছু বলছিল আর সে তার গলা চেপে তার উপর আঘাত করারও চেষ্টা করছিল।
নাইট কিং সেখানে তার গান বের করে আর সে রানীকে বলতে শুরু করে, আমার মাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে শুট করতে বাধ্য হব। সেখানে সে তাকে তার আরো অস্ত্র দেখাতে শুরু করে। তখন সে কুইন অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দ্বিতীয় রাজকুমারকে দেখতে পাই, সে তো রাজসিংহাসনে বসে পড়েছিল আর সে সব মন্ত্রীদেরকে বলতে শুরু করে, আমি এখন রাজা হয়ে গেছি, এখন তোমরা সবাই আমার কথা শুনবে। নাইট কিং সেখানে কুইনকে নিয়ে চলে আসে। কুইন সেখানে সব সত্য কথা বলতে শুরু করে। নাইট কিংকে জীবিত দেখে তো সেখানে তার ভাই অনেক বেশি শক্টে চলে গিয়েছিল। নাইট কিং সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, তোমার মা এবং তুমি মিলে রাজাকে মেরে ফেলেছো, এ কারণে তুমি রাজসিংহাসনে বসতে পারো না। দ্বিতীয় রাজকুমার সেখানে তার মাকে চুপ থাকতে বলছিল আর বলছিল, তুমি কেন এসব কিছু বলছো। আর সে নিজে বাঁচার জন্য বলতে শুরু করে তার মাকে সে কিছু খাইয়েছে, এ কারণে সে সব কথাবার্তা বলছে। সে তখন সব অভিযোগকে অস্বীকার করে আর সে তার গার্ডদেরকে ডাকতে শুরু করে। এখন সে চাচ্ছে গার্ডের মাধ্যমে সে সবাইকে মেরে ফেলবে। নাইট কিংকে যদি সে মারতে পারে তাহলে সেই রাজা হয়ে থাকতে পারবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। নাইট কিং এবং তার গার্ডকে সেখানে বন্দি করা হয় আর বলছিল, এখন তোমাদের কে বাঁচাবে, তোমাদের আজকে কেউই বাঁচাতে পারবে না। সে যখন তার গার্ডদেরকে তাদের মারতে বলবে তখনই সেখানে আমাদের নায়িকা চলে আসে। ইউতং সেখানে মডার্ন দুনিয়ার সব হাতিয়ার নিয়ে চলে এসেছিল। সেখানে আসার পরে সে তার গান চালাতে শুরু করে। সেখানে আশেপাশে সব গার্ডরা মারা যায়। দ্বিতীয় রাজকুমার যখন দেখতে পায় একবারে সে সবাইকে মেরে ফেলছে, সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। নাইট কিংও সেখানে দাঁড়িয়ে যায়, তার পা অনেক আগে সুস্থ হয়ে গিয়েছিল। সে সুস্থ থাকার পরেও সবার কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল যাতে কেউ তার উপর হামলা না করে। দ্বিতীয় রাজকুমার সেখানে ভয় পেতে শুরু করে, কারণ তার মৃত্যু তার সামনেই। নাইট কিং সেখানে তার ভাইকে মেরে ফেলে। তারপরে সিনে আমরা দেখতে পাই তাকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় সব মিনিস্টাররা তাকে সম্মান জানাচ্ছিল। সবাই সেখানে অনেক বেশি খুশি ছিল নাইট কিংকে রাজা হিসেবে পেয়ে। নাইট কিং সেখানে বলতে শুরু করে, ইউতং এখন আমার রানী হবে। সবাইকে সে সম্মান জানাতে বলে। ইউদংকে সবাই তখন সম্মান জানাতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।